এশিয়া কাপের সুপার ফোর এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটা দুইটা দলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দলে কোন কোন জায়গায় পরিবর্তন আসতে পারে একাদশে, সেটা নিয়ে একটু আলোচনা করব। সবার প্রথমে যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্বে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে 4টা পরিবর্তন নিয়ে কিন্তু মাঠে নামে, এবং সেটা কোনোভাবে কিন্তু বাংলাদেশের কাজেও দেয়। কিন্তু একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, বাংলাদেশ মাত্র 4টা বোলিং অপশন নিয়ে গত ম্যাচটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। সেই জায়গাটাতে কিন্তু একটা বড় চেঞ্জ কিন্তু আমরা দেখতে পারি। এখন চেঞ্জটা আসলে কেমন হতে পারে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, এবং তার সাথে সাথে ওপেনিং জুটি আমরা সাইফের সাথে সাথে তানজিদ হাসান তামিমকে দেখতে পেয়েছি। আফগানিস্তানের বিপক্ষে যদি আমরা তানজিদ হাসান তামিমের ইনিংসটা নিয়ে একটু আলোচনা করি, অসাধারণ একটা ইনিংস ছিল, এবং বলা চলে বাংলাদেশের যে জয়ের যে টোনটা এটা সেট করে দিয়েছে কিন্তু ওপেনিং জুটি, আমরা যদি সাইফের কথা বলি এবং তানজিদ হাসান তামিমের কথা বলি। তবে এই ম্যাচে কি আসলে আমরা পারভেজ হোসেন ইমনকে আবার দেখতে পারবো কিনা, এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা চলছে। কারণ পারভেজ হোসেন ইমনের যথেষ্ট কিন্তু ভালো একটা ট্র্যাক রেকর্ড আছে তানজিদ হাসান তামিমের সাথে, সেটাকে আমরা আসলে আবার দেখবো কিনা। আমার কাছে না এই জিনিসটা মনে হয় না। তার কারণ হচ্ছে, দুইটা বাঁহাতি ব্যাটসম্যান দিয়ে আসলে বাংলাদেশ ওপেনিং করাতে চাচ্ছে না। এর কারণটা হচ্ছে, আমি যদি নোয়ান তুষারের কথা বলি, নোয়ান তুষারা কিন্তু বামহাতি ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আমরা যদি নোয়ান তুষারের রেকর্ডটা দেখি, আমরা দেখবো যে ডানহাতি ব্যাটসম্যানদের প্রতি 41 রানে তিনি একটা করে উইকেট পেয়েছে, অথচ বামহাতি ব্যাটসম্যানদের প্রতি 7 কি 8 রানে কিন্তু একটা করে উইকেট পেয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে নোয়ান তুষারা কিন্তু বামহাতি ব্যাটসম্যানদের জন্য একটা তুরুপের তাজ বলা যেতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় না নোয়ান তুষারের বিপক্ষে যদি মাঠে নামতে হয়, সেই ক্ষেত্রে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দুইজনকেই হয়তোবা আমরা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখবো না। সেই ক্ষেত্রে সম্ভবত সাইফ হাসানকে আমরা ওপেনিং জুটিতে দেখবো। হ্যাঁ, অনেকে কথা বলছে যে লিটন দাস আবার নোয়ান তুষারের বল ভালো খেলে, সেই ক্ষেত্রে লিটন দাসকে হয়তো আমরা ওপেনিং জুটিতে দেখতে পারি। তো সেই ক্ষেত্রে কি একটা লিটন দাস চমক দিবে কিনা, এটাও আসলে দেখার অপেক্ষায়। তবে পারভেজ হোসেন ইমনকে কি আসলে ব্যাক করানো হবে কিনা, এইটা আসলে একটু কনফিউশনে আছে। তবে আমার কাছে মনে হয় না পারভেজ হোসেন ইমনকে আর ব্যাক করানো হবে। তার কারণ আমি যদি একটু এই জায়গাটাতে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সাইফ হাসানের কথা। সাইফ হাসান গত ম্যাচে কিন্তু 30 রানের একটা ইনিংস খেলেছে। হ্যাঁ, ইনিংসটা আসলে হয়তোবা তেমন চোখে দেখার মতো, চোখ জোড়ানোর মতো ইনিংস কিন্তু আসলে ছিল না। তারপরেও 30 রানের ইনিংসটা কিন্তু যথেষ্ট কাজে দিয়েছে মোটামুটি। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা সাইফ হাসানকে এই ম্যাচে দেখতে পারি। তবে আমরা যদি তৌহিদ হৃদয়ের কথা বলি, এই জায়গায় কিন্তু বাংলাদেশ একদম প্রথম থেকে স্ট্রাগল করছে মিডিল অর্ডার। তো মিডিল অর্ডারে কিন্তু একটা বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে শামীমকে কি আসলে মিডল অর্ডারে প্রমোট করা হবে কিনা তৌহিদ হৃদয়ের জায়গায়, তার কারণটা আমি একটু বলি। তার কারণ হাসারাঙ্গা কিন্তু বামহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কিন্তু একটু দুর্বল। নর্মালি লেগ স্পিনাররা কিন্তু এই জিনিসটা আমরা একটু বেশি দেখে থাকি। বিশেষ করে আমরা যদি হাসারাঙ্গার কথা বলি, হাসারাঙ্গা যে গুগলিগুলা কিন্তু ডানহাতি ব্যাটসম্যানদের জন্য একটু অন্যরকম হয়ে যায়, একটু কিছুটা ভয়ঙ্করই হয়ে যায় বলা চলে। তবে যারা বামহাতি ব্যাটসম্যান তারা কিন্তু খুব অনায়াসে কিন্তু সেই শটগুলো খেলতে পারে, এবং আমরা সেই জিনিসগুলো কিন্তু জাকির এবং আমরা যদি শামীমের কথা বলি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল যদি আমরা স্পিন অ্যাটাক এর কথা যদি বলি, এবং তাদের জুটির উপর ভর করে কিন্তু বাংলাদেশ মোটামুটি 139 রান করেছিল গ্রুপ পর্বে। তো সেই ক্ষেত্রে হয়তোবা আমরা শামীম এবং জাকিরকে উপরে কিন্তু খেলতে দেখতে পারি। এখন এই জায়গায় একটা কথা আছে, আমরা যদি শামীম এবং জাকিরকে যদি একটু উপরে খেলতে দেখি, তাহলে আমরা তো আগেই বললাম তৌহিদ হৃদয়কে হয়তোবা এই ম্যাচে আমরা নাও দেখতে পারি। সেই ক্ষেত্রে নাম্বার 7-এ কে খেলবে? আমার 7 নম্বর পজিশনের জন্য আমার সবথেকে পছন্দের চয়েসটা হবে সেই নূর হোসেন সোহান। তার কারণ দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে তিনি আসলে যথেষ্ট কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট কিন্তু দলে রাখতে পারে। প্রথমত হ্যাঁ, ফিনিশিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে তো কোনো অস্বীকার করার কিছু নাই। দেখেন, নুরুল হাসান সোহানের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না তিনি 40-50 অনেক রান করে ফেলবে। তার ওই 20 রান 30 রান কিন্তু দলের জন্য খুব ইম্পর্টেন্ট, যদি সেটা খুব কম বলে তিনি করতে পারে। কারণ আমরা জাকিরকে কিন্তু আসলে যথেষ্ট স্ট্রাগল করতে দেখেছি। এই জিনিসটা নিয়ে অবশ্যই টিম ম্যানেজমেন্ট তার সাথে কথা বলবে যে জাকিরের কোন জায়গায় ইমপ্রুভ করার দরকার। তবে জাকিরকে অবশ্যই দলে রাখতে হবে, তার কারণটা হচ্ছে তার বিকল্পটা কিন্তু আসলে এই মুহূর্তে নাই। আচ্ছা, এরপরে আমরা অবশ্যই মাহাদিকে হয়তো আমরা দলে ইনক্লুশন করতে দেখতে পারি। তার কারণ হচ্ছে শ্রীলঙ্কা টিমে কিন্তু যথেষ্ট বামহাতি ব্যাটসম্যান আছে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা মাহাদিকে দেখতে পারবো। এবং মাহাদির সাথে আমরা অবশ্যই রিশাদকে দেখবো। রিশাদ কিন্তু গত ম্যাচে যথেষ্ট ভালো একটা কামব্যাক করেছে, এবং সেই পারফরমেন্সটা কিন্তু রিশাদকে ধরে রাখতে হবে। এবং রিশাদ, মাহাদি এবং নাসুমকে অবশ্যই বাদ দিবে না। নাসুম কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স করেছে, এবং তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও ছিল। তো সেই ক্ষেত্রে অবশ্যই নাসুম, মাহাদি এবং রিশাদ,
তবে এখানে একটা কথা আছে, যদি উইকেট বিবেচনায় মনে হয় যে এটা আসলে একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেই ক্ষেত্রে মাহাদির জায়গায় আমার প্রথম পছন্দ থাকবে হচ্ছে তানজিম হাসান সাকিব। যথেষ্ট ভালো একজন অপশন হতে পারে, বিশেষ করে যদি আমরা চিন্তা করি তিনি ব্যাটিংও মোটামুটি একটা ভালো রোল পালন করতে পারে, আবার তিনি কিন্তু নতুন বলে যথেষ্ট ভালো শুরু করতে পারে। তো সেই জায়গায় হয় মাহাদি, সেটা অবশ্যই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তবে দুবাইয়ের উইকেট হিসেবে আমরা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টিম কিন্তু আসলে স্পিন দিয়ে কিন্তু তাদের দলটা সাজাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো মাহাদিকে প্রাধান্য দেওয়া হবে। তো মাহাদি, রিশাদ এবং নাসুম তিনটা হয়তো স্পিন অ্যাটাক নিয়ে বাংলাদেশ এই ম্যাচে নামতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং তার সাথে আমরা মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে হয়তোবা আমরা এই ম্যাচে দেখতে পারবো। আর শ্রীলঙ্কা টিমের কথা যদি বলি, শ্রীলঙ্কা টিমে হয়তোবা আমরা খুব একটা পরিবর্তন দেখবো না। তবে উইল্লালাগের একটা ব্যাপার আমরা জানি, ইনসিডেন্ট, তার বাবা মারা গেছে, যদিও তিনি টিমে কিন্তু অলরেডি যোগ দিয়েছে, তবে আমার কাছে মনে হয় না উইল্লালাগেকে এই টিমে আমরা দেখবো। হয়তোবা একাদশে আমরা সেটাকে আমরা থিকসানাকে দেখতে পারি। আর বাংলাদেশের বিপক্ষে কিন্তু পাথি রানার পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না, তার লাইন লেন্থটাও খুব একটা ভালো ছিল না। সেই ক্ষেত্রে হয়তো বা আমরা দেখবো যে থিকসানা, হাসারাঙ্গা এই দুইজনই কিন্তু আসলে বাংলাদেশের সব থেকে অ্যাটাকের একটা মূল অস্ত্র হতে পারে শ্রীলঙ্কার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যদি থিকসানার নতুন বলে বল করতে দেখতে পারি। এবং তার সাথে সাথে আমি মনে হয় নুয়ান তুষারার কথা আমি প্রথম থেকেই বলছি, নুয়ান তুষারার রেকর্ডটাই শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের বিপক্ষে। তো এবং সেটা কিন্তু আসলে প্রথম ম্যাচেও হয়েছে, এশিয়া কাপের প্রথম ম্যাচেও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। তানজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমন তো যদিও হচ্ছে নুয়ান তুষারার বল খেলেনি, তবে দুইজনই কিন্তু যথেষ্ট স্ট্রাগল করতে আমরা দেখেছি প্রিভিয়াস যে ম্যাচগুলোতে। তো সেই ক্ষেত্রে নুয়ান তুষারাকে সামলানোটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে বাংলাদেশের জন্য। তো কি মনে হয় বাংলাদেশ আসলে কি করতে পারবে, শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে কিনা? গ্রুপ পর্বের ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কা ম্যাচটা জিতেছে খুব ইজিলি, তবে সুপার 4-এ যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে, বাংলাদেশে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্ভাবনা আছে। অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।